আজকের প্রথম খবরটা হলো সংবিধানে ওয়াকফ আইনের কোনো স্থান নেই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে বিপুল জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে মহাজোট। উদ্ভব শরদদের পরাজিত করার পর শনিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত হয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই কংগ্রেসকে সরাসরি আক্রমণ জানিয়ে ওয়াকফ নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। ওয়াকফ আইনকে কংগ্রেসের তুষণের রাজনীতির উদাহরণ হিসাবে উল্লেখ করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস তুষণের রাজনীতি প্রচারের জন্য আইন তৈরি করেছিল। ওয়াকফ বোর্ড এটির একটি উদাহরণ। আম্বেদকরের তৈরি সংবিধানে ওয়াকফ আইনের কোনো স্থান নেই, কিন্তু কংগ্রেস নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এটিকে সমর্থন করেছিল। তিনি আরও বলেন, ক্ষমতার লোভে কংগ্রেস পরিবার সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে ধ্বংস করেছে। পাশাপাশি গান্ধী পরিবারকে তুপ দেখে মোদী অভিযোগ করে বলেন, জাতিভেদ ও বিভাজনের বীজ ছড়ানো হচ্ছে। মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে এর আগে এক হে তো সেইফ হে স্লোগান তুলেছিলেন মোদী। শনিবারও বিজয় ভাষণে এই স্লোগান তুলে মোদী বলেন, হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনের সবচেয়ে বড় মহামন্ত্র ছিল এক হে তো সেইফ হে। এরপরই তিনি বলেন, কংগ্রেসের পক্ষে এককভাবে ক্ষমতা লাভ করা আরও কঠিন হয়ে পড়ছে। বিরোধী দলকে তিনি পরজীবী বলেও কটাক্ষ করেন। প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দলগুলির ব্যাপক বিরোধিতার মুখে মহারাষ্ট্রের জয় বিজেপির জন্য বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে এদিন মোদীর ভাষণে উঠে এসেছে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারার প্রসঙ্গ ও সম্প্রতি জম্মু ও কাশ্মীরের নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট। আর মুখ্যমন্ত্রী পদে বসেই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর বার্তা দিয়েছেন উমর আবদুল্লাহ। এই প্রসঙ্গেই মোদী বলেন, কিছু রাজনৈতিক দল দেশে দুই রকম সংবিধান চাইছে, তবে মহারাষ্ট্রে জয়ের পর আমি স্পষ্ট করে দিতে চাই, দেশে শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে, দ্বিতীয় কোনো সংবিধান হবে না। কেউ কেউ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা ফেরাতে চাইছে, কিন্তু তাদের আজ আমি বলে দিচ্ছি, চাইলেও তারা কেউ ৩৭০ ধারা ফেরাতে পারবে না। আজকের পরবর্তী খবরটি হলো, উদারবন্দে নৃশংস ঘটনা, যুবকের প্রহারে প্রাণ হারালেন সৎমা, ধৃত। ছেলের প্রহারে সৎমায়ের প্রাণ গেল। বেধড়ক মারধর করলে মাথায় গুরুতর আঘাত পান ওই মহিলা। আঘাতে মৃত্যু ঘটল মহিলার। ঘটনাটি ঘটেছে উদারবন্দের লাঠিগ্রাম চতুর্থ খণ্ডে। তবে মহিলার আত্মীয়রা শুধু এক ছেলের প্রহারে মৃত্যু ঘটেছে মানতে নারাজ। তারা অভিযোগ করে বলেন, মহিলার স্বামী সহ ৩ ছেলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। রবিবার মেডিকেল মর্গের সামনে মহিলার মৃতদেহ নিয়ে আত্মীয়রা সুবিচারের দাবি জানান। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার দুপুর 12টা নাগাদ গৃহবধূ হামিদা বেগম বরবুইয়াকে সৎ ছেলে নজমুল হোসেন গাজী লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে স্বামী টুনু মিয়া গাজী সঙ্গে সঙ্গে হামিদা বেগমকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা হামিদাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দুদিন মৃতদেহ মেডিকেলের মর্গে রাখা ছিল। এদিকে নৃশংস ঘটনার পর পরিবারের সদস্যরা উদারবন্দ পুলিশে নজমুলকে সমঝে দেন। বর্তমানে উদারবন্দ থানায় পুলিশ হেফাজতে রয়েছে নজমুল। হামিদা বেগমের আত্মীয়রা জানান, টুনু মিয়া গাজী আগে আরও 3টি বিয়ে করেছেন। এভাবে অত্যাচার চালানোতে প্রত্যেকেই গড় ছাড়তে বাধ্য হয়, কিন্তু হামিদা বেগমের বাপের বাড়িতে কেউ না থাকায় মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করেছেন। অবশেষে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে হামিদাকে। পুরো ঘটনার তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। আজকের পরবর্তী খবরটি হলো, বাইক চালককে বাঁচাতে 2টি অটো দুর্ঘটনার কবলে শিলচর বাইপাসে। রামনগর বাইপাসের আতালবস্তি এলাকায় 2টি অটো দুর্ঘটনার কবলে পড়ল। বরাত জুড়ে প্রাণ রক্ষা পেল 2 চালক। ভয়ঙ্কর সংঘর্ষে একটি অটো রাস্তার পাশে ঝুলে থাকে, আরেকটি অন্তত 30 ফুট নিচে পড়ে গেলেও 2 জন চালককে অক্ষতভাবে উদ্ধার করা হয়। একটি লরি থেকে বাঁচতে বেলাইন হয় অটো দুটি, জানা গেলেও পরে অটো চালক জানান, একটি বাইক বাঁচাতে গিয়ে তিনি ব্রেক করলে ছিটকে পড়েন অটো নিয়ে এবং পিছনে থাকা অটোটি সংঘর্ষ এড়াতে বাঁদিকে অন্তত 30 ফুট নিচে পড়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো, দল থেকে বহিষ্কার বিধায়ক জাকির।
মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে এআইইউডিএফ থেকে বহিষ্কার করা হলো। তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কার্যকরী কমিটির এই সিদ্ধান্ত নেয়। দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক এবং আইনসভা দলের নেতা হাফিজ বশির আহমেদ কাসিমি স্বাক্ষরিত একটি চিঠিতে বিধায়ক জাকির হোসেন লস্করকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক সিদ্দিক আলী টাকুরিয়া এক বিবৃতিতে বলেছেন, দল বিধায়ক জাকির হোসেন লস্করকে বিভিন্ন ধারায় 6 বছরের জন্য বহিষ্কার করেছে। আজকের পরবর্তী খবরটি হলো সাজু সহ বিজেপি এআইইউডিএফকে আক্রমণ, সমালোচনা কংগ্রেসেরও অখিলের। বিজেপি এআইইউডিএফকে এক হাত নিয়ে অখিল গগৈ বলেন, নয়া অসম গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছে রাইজোর দল। রবিবার শিলচর অন্নপূর্ণা ঘাটের নবনির্মিত সেতুর নিচে অর্থাৎ দুধপাতিলে যোগদান কর্মসূচি সভায় অংশ নেন তিনি। রাইজোর দলের সভাপতি অখিল গগৈ বক্তব্যে বিজেপি এআইইউডিএফকে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বলে অভিহিত করেন। সমালোচনা করেন কংগ্রেসেরও। সভায় বিশেষভাবে আক্রমণ করেন সুনাইর এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে। বলেন, জাত দালাল করিমউদ্দিনের রাজনীতিকে বরাকের জলে বিসর্জন দেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন, নয়া অসম গঠনের স্বপ্ন নিয়ে রাইজোর দল রাজ্য জুড়ে কাজ করে যাচ্ছে। বিজেপির নীতিবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কাছাড়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। কাছাড়ের প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাইজোর দলের বার্তা ছড়িয়ে আসন্ন পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বলেন। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্য থেকে বিতাড়িত করাই দলের মূল লক্ষ্য বলে পরিষ্কার জানিয়েছেন তিনি। বলেন, মূল্যবৃদ্ধি রোধ করার কথা বলে বিজেপি ক্ষমতায় আসলেও দিনের পর দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ডিজেল ও পেট্রোল সহ যাবতীয় ইন্ধনের দাম বাড়ানোর দরুন বাজারে সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটছে। শুধু তাই নয়, সুপারি সিন্ডিকেট অব্যাহত রেখে বর্তমান মুখ্যমন্ত্রী বরাকে স্থানীয় সুপারির ব্যবসা বন্ধ রেখেছে। বেকার সমস্যা, ডিবুটার বেহাল রাস্তাঘাট ইত্যাদি বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে রাজ্য থেকে বিজেপিকে বিসর্জন দেওয়ার পাশাপাশি নতুন অসম গঠনের স্বপ্ন, রাইজোর দলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অখিল গগৈর হাত শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর, সহ সভাপতি দেবজিৎ দেবনাথ। আজকের পরবর্তী খবরটি হলো শাহী জামে মসজিদের সংঘর্ষ, গুলিতে নিহত 3। শাহী জামে মসজিদের সমীক্ষা ঘিরে সংঘর্ষে মৃত্যু হলো 3 জনের। রবিবার সকাল 7টা নাগাদ উত্তরপ্রদেশের সম্বলের চান্দোসি শহরে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে নিহতদের নাম নঈম, তিনি কুটকুরবি এলাকার বাসিন্দা। বিলাল, তার বাড়ি সারাই তারিনে। অপরজনের নাম নুমান, তিনি সম্বলের হায়াতনগরের বাসিন্দা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় এক পুরোহিত আদালতে অভিযোগ করেছিলেন, শাহী জামে মসজিদের জায়গায় আগে একটি মন্দির ছিল। 1529 সালে মুসলিম শাসকরা মসজিদ নির্মাণের জন্য সেটি ভেঙে দিয়েছিলেন। এই আবেদনের পর সমীক্ষার নির্দেশ দেয় আদালত। প্রথম সমীক্ষা হয় 19 নভেম্বর। তারপর থেকে এলাকায় উত্তেজনা বাড়ছিল। আদালতের নির্দেশে এদিন সকাল 7টা নাগাদ আদালত নিযুক্ত কমিশনার এবং তার দলের 6 সদস্য ফের সমীক্ষার জন্য ওই মসজিদে প্রবেশ করেন। সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সমীক্ষার বিরোধিতায় সরব হন তারা। সমীক্ষকরা মসজিদের বাইরে আসার পরই শুরু হয় তুমুল সংঘর্ষ। পুলিশ ও সমীক্ষকদের লক্ষ্য করে 3 দিক থেকে পাথর ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। এমনকি গুলিও চালানো হয়। এছাড়া আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো দলাই উপনির্বাচনে অন্তর্ঘাত, কমিটি গঠন কংগ্রেসের। দলাই উপনির্বাচনে অন্তর্ঘাতের সন্দেহে 5 জনের একটি তদন্ত কমিটি গঠন করল কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, দলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, কারণ আগের ব্যবধানে অনেক ভোট বেড়েছে কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য মন্ত্রীরা এসে প্রকাশ্য সভায় টাকা বিতরণ করেন এবং দলাই ব্যবসায়ী সহ অঙ্গনওয়াড়ি কর্মীদের দমকানো হয়েছে অভিযোগ তুলেন। বিজেপির প্রার্থীকে ভোট না দিলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বলে হুমকিও
দেওয়া হয়েছে, এমনটাই বলেন অভিজিৎ পাল। দলে থেকে কোনো ধরনের দলবিরোধী কাজ ধরা পড়লে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সভাপতি। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে তরুণ গগৈর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করল গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের কাছাড় জেলা শাখা। শনিবার দুপুরে শিলচর হাসপাতাল রোডের একটি হোটেলে গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের কাছাড় জেলা কমিটির বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মৃত্যুবার্ষিকী পালন করে। এতে উপস্থিত সদস্যরা প্রথমে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও প্রয়াতের রাজনৈতিক অবদানের কথা বিষয়ে নিজ নিজ বক্তব্যে তুলে ধরেন। আজকের পরবর্তী খবরটি হলো বেঞ্জামিন কানাডায় এলেই গ্রেফতার করা হবে বললেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডায় এলেই গ্রেফতার হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এমনই জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আন্তর্জাতিক অপরাধ আদালতের তরফে জারি করা পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে শুক্রবার জানিয়েছেন তিনি। একই সঙ্গে ব্রিটিশ সরকারও ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু যুক্তরাজ্যে গেলে তাকে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।